কিছুক্ষণ পূর্বে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন। অন্যদিকে সেনাবাহিনীর আরেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি আর্মড ফোর্সের 3টি বাহিনীর সঙ্গে সমন্বয় করে থাকেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গেছেন। দুই সেনা কর্মকর্তা রাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ উইংয়ের প্রধানের সঙ্গে এখন বৈঠকরত অবস্থায়। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসির একটি ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম। তিনি সেখানে কান্না করে বলতেছেন যে হেলমেট বাহিনী এসে আমাদের মারধর করছে, আমাদের ঠেকাতে কেউ আসে না। অস্থির বাংলাদেশ আরো ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাচ্ছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ সাহেব তিনি বলেছেন যারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে তাদের ইউনিফর্ম খুলে ফেলতে হবে, ভারতীয় পতাকায় মুড়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিতে হবে। ঢাকায় বিভিন্ন স্থানে হঠাৎ করেই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের মিছিল চলছে। এই ভয়ঙ্কর অস্থির সময়ে জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা বললেন পুলিশের সামনে আমাদের অফিস গুড়িয়ে দেওয়া হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কেউ আমাদের ঠেকাতে আসছে না। গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ আরেক নেতা বললেন যে আমাদেরকে শুধুমাত্র জাতীয় পার্টি নয়, সেনাবাহিনী পুলিশ আমাদেরকে নির্দয়ভাবে মেরেছে। এবং সাবেক ডাকসু ভিপি গণপরিষদের সভাপতি নুরুল হক নুরুর স্ত্রী বললেন শেখ হাসিনা আমলেও কখনো এমন নির্যাতনের শিকার তিনি হননি। সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা অনুষ্ঠানে গিয়ে বলছেন শেখ হাসিনা আমলেও এত জটিল পরিস্থিতি তিনি কখনো উপলব্ধি করেন নাই, এমন কঠিন পরিস্থিতির মোকাবেলা তিনি করেছেন। ভয়ঙ্কর অস্থির সময় এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের সুশীল সমাজের ভিতরে তীব্র ক্ষোভ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামক একটা অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে আক্রমণ করা হয় দেশের খ্যাতিমান সাংবাদিক, শিক্ষক এবং মুক্তিযোদ্ধাদের। তাদেরকে উদ্ধারের নামে ডিবি অফিসে নিয়ে তাদেরকে বরং উল্টা সন্ত্রাস দমন আইনে চালান দিয়ে দেওয়া হয়। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি একটার পর একটা ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা চিত্র ফুটে উঠেছে যে একটি রাজনৈতিক দলের সভা থেকে বাড়ি ফেরার পথে 3 জন পথিমধ্যে খুন হয়ে গেছেন। ঢাকায় বিভিন্ন স্থানে হঠাৎ করেই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের মিছিল চলছে। এই ভয়ঙ্কর অস্থির সময়ে নির্বাচনের প্রস্তুতি কেমন সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। কদিন পূর্বে ব্র্যাক ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট সার্ভে করেছেন। ব্র্যাক ইউনিভার্সিটি কোনোভাবেই আওয়ামী লীগ মনোভাবাপন্ন বা কোনো পক্ষ আশ্রিত নয় বলে তাদের একটা সুনাম রয়েছে। সেখানে তাদের যে রিপোর্টটি সেই রিপোর্টটাকে বলে আমি বিষয়টা আসছি। বিএনপিকে ভোট দেবেন এমন কথা বলেছেন 12% মানুষ, যদিও তারা কিছুদিন পূর্বে বলেছিলেন তারা 16.3% মানুষ কিছুদিন পূর্বে বলেছিলেন বিএনপিকে ভোট দিবেন। বর্তমানে সেটা কমে 12% পৌঁছেছে। জামাত ইসলামীকে ভোট দেবেন এমন কথা বলেছিলেন 11.3% মানুষ, বর্তমানে সেটা কমে 10% পৌঁছেছে। এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন 2%, সেটা বেড়ে 2.3% এসেছে। আওয়ামী লীগকে ভোট দেবেন এভাবে প্রকাশ্যে মুখ খুলেছেন 7.03% মানুষ। আর কাকে ভোট দেবেন এটা পরিষ্কার করে বলেননি 14% মানুষ। এবং 48% মানুষ বলেছেন আমরা এখন সিদ্ধান্ত নেইনি। ভোট কাছাকাছি, সার্ভেতে যাবার সময় দেশের পরিবেশ যা, তাতে যারা বিএনপি মনোভাবাপন্ন বা জামাত মনোভাবাপন্ন অথবা এনসিপি মনোভাবাপন্ন তাদের তো কোনো সংশয় থাকার কথা না। তাদের কথিত অভিযোগ 16 বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন। কাজে তাদের পছন্দের দলকে তারা ভোট দেবেন এটা খুবই স্বাভাবিক এবং সেক্ষেত্রে এটা প্রকাশ করতে তাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। একটি নির্বাচন মনিটরিং সংগঠনের প্রধান বলেছেন যে 14% মানুষ বলেছে আমরা এখন কাকে ভোট দেব বলবো না। তারা মনস্থির করেছেন কিন্তু মুখ খুলতে চাননি। অনুমেয় যে তারা এমন একটি দলকে ভোট দিতে চান যেটা প্রকাশ করলে তার উপর মব হামলা হতে পারে, সেই ভয়ে তিনি আতঙ্কিত, সে কারণে তিনি মুখ খুলতে চান না। সঙ্গত কারণে সেই দলটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ অ্যালায়েন্সের ভিতর হবে, এটাই স্বাভাবিক। কারণ বিএনপি, জামাত, জাতীয় পার্টি এনসিপি করলে তারা তো মুখ খুলে বলতে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না, কারণ দেশের পরিবেশ এখন সবটাই তাদের পক্ষে অনুকূলে। এর বাইরে যে 48% যারা বলছেন আমরা মনস্থির করিনি, এটা কি বিশ্বাসযোগ্য? একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের রাজনীতিতে কাকে ভোট দেবেন এটা তার মনের ভিতর নেই, এটা বিশ্বাসযোগ্য না। তিনি কথা বলতে চাননি সম্ভাব্য বিপদ আশঙ্কা থেকে। না হলে প্রাপ্তবয়স্ক মানুষ
তার হৃদয়ে, তার মনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের প্রতি তার ভালোবাসা, বিশ্বাস অথবা অনুভূতি রয়েছে। সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যেটাই হোক না কেন। এই 48% লোক মুখ খুলতে চাননি যে 14%। আর আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে 7%। এটা নিয়ে হয় 69%। এর ভিতরে কিছু পয়েন্ট রয়েছে, সব মিলে 70%। এই 70% মানুষ, 70% মানুষকে ভোটে পাওয়া যাবে না, এটা ইলেকশন কমিশনের কারো কারো অ্যানালাইসিস এবং বাংলাদেশের ভোট নিয়ে যারা বিশ্লেষণ করে থাকেন তাদের অ্যানালাইসিস। একাধিক স্থানীয় সরকার বিশেষজ্ঞ ভোট নিয়ে যারা বিভিন্ন সময় জরিপ করে থাকেন তাদের সঙ্গে আলোচনা করে বোঝা গেছে 70% মানুষ সামনে যে ভোট হতে যাচ্ছে, যে প্রক্রিয়ায় হতে যাচ্ছে বলে এখন পর্যন্ত প্রচারণা রয়েছে, তাতে তারা অংশগ্রহণ করবে না। তাহলে অংশগ্রহণ করছে কতটুকু? বিএনপি, জামাত, এনসিপি 12%, 10%, 2%। এর সঙ্গে যদি আমি তাদের যে প্লাস রয়েছে, পয়েন্ট প্লাস, সেটাকে ধরি তাহলে 30%। তাহলে 30% ভোটারদের ভোটকে রেখে, 30% ভোটারের ভোটকে মাথায় রেখে নির্বাচনের আয়োজন করতে হবে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে। ভোট পাবেন না বা তাদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন না, সে নির্বাচন কেমন হতে পারে? 1986 সালে এরশাদ নির্বাচন করে কম্বাইন্ড অপোজিশন পার্টি করেছিলেন 70 দল নিয়ে, আসম আব্দুর রবের নেতৃত্বে। সরকার টিকতে পারেনি। 1996 সালে বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন, টিকতে পারেননি। একটা দেশের 100% ভোটারের, বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে 12,61,90,900, 12,61,90,900। তো আমরা যদি ধরে নিই 12.5 কোটি, তাহলে তার ভিতর থেকে 30% ভোটাররা ভোটের সঙ্গে সংযুক্ত হবেন এ পর্যন্ত তথ্য। তাদের সবাই যেভাবে গৃহপালিত বিরোধী দল হিসেবে থেকে তাদের জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয়েছে, শত কিছুর পরেও আমি মনে করি যে আঞ্চলিকতা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় উপাদান। যেমন বৃহত্তর ফরিদপুরে আপনি আওয়ামী লীগের বাইরে গিয়ে দাঁড়ানো 2-4টা আসন ছাড়া অনেক কঠিন, সেরকম রংপুর অঞ্চলেও আপনার জাতীয় পার্টির বাইরে গিয়ে অন্যদেরকে ভালো রেজাল্ট আনা কঠিন। সেখানে অবশ্যই আওয়ামী লীগ আছে, অবশ্যই অন্যান্য দলেরও আছে। জামাত যদি সেই এলাকাগুলো, জাতীয় পার্টি যদি এখন ইলেকশন থেকে সম্পূর্ণ আউট হয়ে যায়, তাহলে আপনি দেখেন যে আওয়ামী লীগ আউট, জাতীয় পার্টি আউট। আর বিগত সংসদে যারা প্রধান দল ছিল এবং প্রধান বিরোধী দল ছিল, তারা দুই দলে যদি আউট হয়ে যায়, তাহলে এই ভোটার গুলো, তাদের যে সমর্থক গোষ্ঠী আছে, তারা কাকে ভোট দেবে? এবং তারা তো কাউকে ভোট না দিলেও এই আসনগুলো কেউ না কেউ তো পাবে। সেই জায়গায় জামাতের পক্ষে অতি সহজেই সংসদে বিরোধী দলীয় নেতার আসন পাওয়া বা বিরোধী দলের আসনে বসা সম্ভব। যেটা জাতীয় পার্টি যদি থাকে, এটা হবে কি হবে না, এটা চ্যালেঞ্জের মুখে থাকবে। এই পরিস্থিতিতে তারা একযোগে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায়, তাহলে আপনার ভাষায় যেটা আমি বলতে চাই, যে আমরা যে টক শোতে বসি, যে সহমত ভাইয়েরা, বা আপনি বলেন যে বউ জামাই টক শো, আসলে বউ জামাইয়ের মধ্যেও তো ঝগড়া থাকে, এখানে তো তাও হবে না। তো সহমত ভাই একটা ইলেকশন হবে, সেই সহমত ভাই ইলেকশনে সিট ভাগাভাগি হবে। এখানে জাতীয় পার্টি না থাকা মানে হচ্ছে তাদের পক্ষে সুবিধা। এখন আপনি বলতে পারেন যে জামাত চায় না জাতীয় পার্টি আসুক, বা এনসিপি চায় না 14 দল আসুক, তারা একতরফা একটা ইলেকশন করতে চায়, সেটা তো খুবই ক্লিয়ার। তারা তাদেরকে স্বৈরাচারের সহযোগী বলতে চায়। জাতীয় পার্টির নেতা জিএম কাদের খুব ভালো একটা রিপ্লাই দিয়েছেন, দুইজন নেতার কথা বললেন। নূর যে এখন আহত, নূরের কথা বলেছে, সার্জিসের কথা বলছে তোমরা তো এই শেখ হাসিনার কে পা ধরে সালাম করে দিয়ে আসছো এবং মাথায় হাত বুলিয়েছে, তোমরা যদি ছাত্রলীগ করতে পারো, শেখ হাসিনার পা ধরে সালাম করতে পারো, আমরা বিরোধী দল ছিলাম, আমরা কি অপরাধ করেছি? এই কথাটা কিন্তু খুব মন্দ বলেন না উনি। সংসদে গৃহপালিত নেতা ছিলেন তারা,
এটাও সত্য। কিন্তু শুধুমাত্র রাজনীতি করা, অতীত রাজনীতি করার জন্য যে আপনি কাউকে একদম খারিজ করে দেবেন, সে অপরাধ কি করেছে তাহলে? জাতীয় পার্টি কাউকে কি গণহত্যায় অংশ নিয়েছিল? আমি তো দেখি নাই। নিয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি। এখন এসে আবার আরেকটা ক্রেডিট তাদের হচ্ছে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করব এবং 14 দলকে নিষিদ্ধ করব। তারা নিষিদ্ধের উপরে তাকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা চ্যাম্পিয়ন। এখানে নূর কেন গিয়ে নিষিদ্ধ করার এই দাবিতে গেছে আমি জানি না। নূরের সাথে তো পিয়ার প্রশ্নে এই দুই দলের সাথে এখন খুব একটা সম্পর্ক আছে আমার তো মনে হয় না, কারণ নূর নিজেও তো বোধহয় পিয়ার পদ্ধতি এখন আর চায় না। কারণ নূরের সাথে একটা সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এটা বহুদিন থেকে শোনা গিয়েছিল। তাকে যে বিএনপি তার এলাকায় আঘাত করেছিল, এবং সেই আঘাতের কারণ তো এটাই যে নূরকে ওইখানে সিটগুলো দেওয়া হবে, সেটার কারণেই তো হয়েছে। এখন নূর এখানে আমি মনে করি যে একটা বলি হয়েছে আর কি। আইএসপিআর থেকে তো দাবি করা হয়েছে সেখানে আমরা মব নিয়ন্ত্রণের জন্য এটা করেছি, সেটা এমন পরিস্থিতিতে গিয়েছিল। এটা তো সত্য, এটাও তো সত্য। যদি জাতীয় পার্টির অফিসে যদি আগুন লাগিয়ে দেয়, এটা তো বিচ্ছিন্ন কোনো একটা জায়গা না, ওখানে আরো 4-5টা বা চারপাশে বাড়ি আছে। জাতীয় পার্টির অফিসকে যদি এভাবে ধাও ধাও করে জ্বলতে দেয়, তাহলে পার্শ্ববর্তী বিল্ডিং গুলোর কি হবে? এই দায়িত্ব কে নেবে? তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কি? তারা তো এটা প্রিভেন্ট করবেই। এখন প্রিভেন্ট করতে গিয়ে তারা নূরকে কেন আক্রমণ করলো? নূর এমন কি অগ্রবর্তী ছিল যে, বা তার নেতৃত্বে কি হামলা দিয়েছে? তার হাতে কি আগুন ছিল? আগুন প্রতিরোধ করার জন্য তারা তো অনেক উপায় থাকতে পারে। আবার ওই উপস্থিত ঘটনাবলীতে আমি আপনি কেউ ছিলাম না, কোন পরিস্থিতিতে কি যায় সেটা তো আমি বলতে পারি না। তো এইটুকু ক্লিয়ার যে কালকেরই প্রতিক্রিয়া হিসেবে আজকে একই ঘটনা ঘটেছে, এবং এটা পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে, আমি যেটা আপনাকে শুরু থেকে বললাম, জাতীয় পার্টিকে ব্যান করার জন্য এটা একটা নাটক, এবং এই নাটকে নুরুকে ব্যবহার করা হয়েছে। একটা বিরাট একটা সেন্টিমেন্ট তোলা হয়েছে। এই সেন্টিমেন্ট তার জীবন নাশের মতো একটা সেন্টিমেন্টের ঘটনা। মনে করেন নূর কালকেই মারা যাইতে পারতো, এমন একটা ঘটনা ঘটে, তখন কি হতো? তখন বললো যে জাতীয় পার্টি এই কাজ করেছে, জাতীয় পার্টির শেষ করে দাও, জাতীয় পার্টির অমুক করো। কিন্তু আসলে ঘটনার দিশে জাতীয় পার্টি নেই। মারামারিটা হয়েছে নূরের পার্টির সাথে সরকারি দলের, সরকারি সংস্থার, সরকারি বাহিনীর। তাহলে এখানে জাতীয় পার্টি কেন দায়ী হবে? হলো না। সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও তো কোনো যুক্তিযুক্ত বিষয় হয়নি। এখন বলবে যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না, এটা বললে স্বৈরাচারের দোষর। এটা ভাই আপনারা ভাবেন গিয়া স্বৈরাচারের দোষর? আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আপনাদের উচিত হয়েছে, আওয়ামী লীগকে ছাড়া আপনারা একটা ইলেকশন করবেন, সেটা আপনাদের মতামত। কিন্তু কালের সাক্ষী হিসাবে, ইতিহাসের সাক্ষী হিসাবে আমি বলবো যে বাংলাদেশ আরেকটা রাজনীতি, আরেকটা নির্বাচন করতে যাচ্ছে, যেটা ঘৃণিত নির্বাচন, যেটার জন্য আবার ভবিষ্যতের আবার আরেকটা প্রজন্ম আমাদেরকে দায়ী করবে যে তোমরা তো কোনো প্রতিবাদ করো নাই, একদলীয় নির্বাচন হয়েছিল। এখন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেন, জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করেন, যা ইচ্ছা তা করেন, কিন্তু একজন সচেতন নাগরিক হিসাবে আমি বলবো যে এটা উচিত না। এবং আপনারা কাকে সুবিধা দিবেন না দিবেন সেটা আপনাদের ব্যাপার। আওয়ামী লীগ ক্ষমতায় আসবেন, আপনারা ক্ষমতায় আসবেন, সেটা জাতি দেখবে, ভোটাররা দেখবে। এখন যে জিনিসটা হচ্ছে, বলছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আজকে এটা নিয়ে কথা বলেছে। উনি বলছেন যে হ্যাঁ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে আমরা ভাবছি, আইনগতভাবে তাদের বিরুদ্ধে কি কি করা যায়। তার মানে কি? তার মানে হচ্ছে রাষ্ট্রের সম্মতি আছে, এবং এই যে 3 পার্টিকে দাওয়াত দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে, হয়তো ওইখানে সেটাই হয়তো একটা মুখ্য বিষয় হবে, এবং সেখান থেকে হয়তো ঘোষণাও আসতে পারে যে জাতীয় পার্টিকে আমরা বাদ দেবো, জাতীয় পার্টিকে ছাড়াই আমরা ইলেকশন করবো। আপনার কথা অনুযায়ী এটা চাই না, আপনি যদি তাহলে আমাদেরকে নিতে হয় তাহলে এটা করতে হবে। আমরা পিয়ার পদ্ধতি চাই, আপনি পিয়ার পদ্ধতি না দিতে পারলে তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেন, কারণ আমরা তাহলে বিরোধী দল হতে চাই। হতে পারে, এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেকে কে কোথায় কি পাবে আমি জানি না, বাট ইলেকশন ডক্টর ইউনূস ডিসাইডেড যে ফেব্রুয়ারিতে করবেন। এখন ফেব্রুয়ারিতে যে ইলেকশন উনি করতে যাচ্ছেন, সেটা কি উনি আয়োজন করতে পারবেন না আরেকটা তত্ত্বাবধায়ক সরকার এসে করবে, সেটা এখন সময় সাপেক্ষ ব্যাপার, সেটা নিয়ে আমরা বলতে পারি না। কারণ পরিস্থিতি যা, যদি এরকম অবনতি হইতেই থাকে ডেলি, সরকার উপস্থিত থাকা সত্ত্বেও যদি এমন হয় যে মত প্রকাশ করার জন্য সাংবাদিকদের জেলে যেতে হয়, যদি এমন হয় যে মুক্তিযোদ্ধাদেরকে একটা সমাবেশে যাওয়ার জন্য ট্যাগ লাগিয়ে তাদেরকে আওয়ামী লীগ বানিয়ে জেলে ঢুকানো হয়, শিক্ষক, সাংবাদিক সবার মত প্রকাশে যখন বাধা আসে, তখন তাহলে এই বদ্ধ পরিস্থিতি এবং একদল আরেক দলকে খুনাখুনির যে রাজনীতি, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশ কোথায় যায় আমি জানি না। আপনিও জানেন, আপনি বলতে পারবেন না যে
এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা, বাট ডক্টর ইউনূস নির্বাচন করার জন্য উদ্গ্রীব। আমি এটা বিশ্বাস করি। ফেব্রুয়ারিতে উনি ইলেকশন দেবেন বলছেন, সেটা তো আমি বিশ্বাস করি। কিন্তু পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে, নির্বাচন মানে যে যে জায়গায় যাওয়ার কথা, নির্বাচনের রোড ম্যাপ যেখানে দিয়েছে সেটা ডিরেলড হয় কিনা এই আশঙ্কা তো আমি নই, শুধু যে কোনো ব্যক্তি করছে। আজকে যাদের সাথে দেখা হয়, আপনিও জানেন, আমরা সাংবাদিক বলে মানুষ আমাদের কাছে বেশি জানতে চায়, ভাই ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে? এটা একটা বড় কোয়েশ্চেন। ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে? সব জায়গায় একই কোয়েশ্চেন। তার মানে কি সরকার ওই আস্থা দিতে পারে নাই, ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে নাই যে মানুষ বিশ্বাস করবে যে তারা ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছে বা ইলেকশন শান্তিপূর্ণভাবে হবে।